হাই, আমি সৌমিত্র লক্ষ্মী। তা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ক্লাস এপার্ট এসআর। ফেসবুকে আমার একটা পেজ আছে, তোমরা সেটাকেও লাইক করে নিও। যাই হোক, আমি শুরু করে নিই। আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ইডিয়ামসের উপর। কিন্তু ইডিয়ামটা পড়াবো কিরকম ভাবে, সেটাই হচ্ছে ব্যাপার। আমি এখানে ডিরেক্টলি তোমাদেরকে কোনো ইডিয়াম বলবো না, আমি ছবি দেবো, তোমাদেরকে ক্লু দেবো। ছবি ক্লু থাকবে, সেটার উপর বেস করে তোমাদেরকে গেস করতে হবে যে কোন ইডিয়ামের কথা আমি তোমাদেরকে বলছি। এবং এটা দেখো খুব ইন্টারেস্টিং লাগবে, সেই ছবিগুলো, সেই ক্লুগুলোকে ধরে নিয়ে ইডিয়ামটাকে খুঁজে বের করা। চলো শুরু করা যাক আজকে আমাদের এই লেসন। দেখো প্রথমে কি বলছি, গেস দ্য ইডিয়াম। ইডিয়াম নাম্বার 1, গেস দ্য ইডিয়াম। এখানে প্রথমে তোমরা ছবিটা ভালো করে দেখো, কি আছে, কিসের ছবি আছে। তোমরা দেখতে পাচ্ছ একটা হাতির ছবি আছে, এবং হাতি নিয়ে কি কি ইডিয়াম হতে পারে তোমাদেরকে সেটা মাথাতে রাখতে হবে, যে কিসের কিসের কি কি ইডিয়াম হতে পারে হাতিকে নিয়ে। ঠিক আছে, চলো দেখো। নেক্সট, মানে ছবিটার পরে যে ফার্স্ট যে ক্লুটা, সেটা কি আমি বলছি, obvious problem. There's a big obvious issue that everyone is aware of, but no one wants to talk about. হাতি নিয়ে এমন একটা ইডিয়ামের কথা বলছি যেটার মানেটা, অন্তর্নিহিত অর্থটা বা মানেটা হচ্ছে কি, এমন কিছু কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যে একটা কোনো বড় এবং সুস্পষ্ট এমন কোন একটা ইস্যু, একটা প্রবলেম আছে যেটা সম্বন্ধে সবাই জ্ঞাত, সবাই জানে, বাট নো ওয়ান ওয়ান্টস টু টক অ্যাবাউট। কিন্তু সেটা সম্বন্ধে কেউ কথা বলতে রাজি নয়। সবাই সমস্যাটা বুঝতে পারছে যে সমস্যা কোথায়, কি সমস্যা, সবাই জানে যে প্রবলেমটা কি, কিন্তু সেটা নিয়ে কেউ কোনো বলতে চাইছে না। হাতি দিয়ে এরকম কোন একটা ইডিয়াম আছে যেটা তোমাদেরকে গেস করতে হবে। চলো নেক্সট ক্লুটা আমরা দেখে নিই কি আছে। নেক্সট ক্লু হচ্ছে ওই টপিক, ওই হাতির যে ইডিয়ামটা বলছি সেটাকে নিয়ে সেকেন্ড ক্লু বা সূত্র। Despite being noticeable and significant, this issue is often ignored in discussion. খুবই নোটিসেবল, মানে সবার চোখে পড়বে, এবং খুবই সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও যখনই ডিসকাশন হয় এই টপিকটা নিয়ে, এই বিষয়টাকে নিয়ে কেউ বলতে চায় না। এরকম কোনো কিছু যদি হয় তাহলে কোন ইডিয়াম আমরা ব্যবহার করব, চলো দেখে নিই। 3 নাম্বার কি আছে, আনকমফোর্টেবল ট্রুথ। আনকমফোর্টেবল ট্রুথ, আমরা কি বলতে চাইছি, আনকমফোর্টেবল ট্রুথ। ক্লু নাম্বার 3, কেমন ভাবে, অ্যাড্রেসিং দিস ইস্যু মাইট মেক পিপল আনকমফোর্টেবল অর আপসেট, উইচ ইজ ওয়াই ইট ইজ অফেন অ্যাভয়েডেড। অ্যাকচুয়ালি এই ইস্যুটাকে নিয়ে কোনো একটা ইস্যু আছে যেটাকে নিয়ে বলা, বা যদি বলা হয় তাহলে লোকে আনকমফোর্টেবল ফিল করতে পারে, আনইজি ফিল করতে পারে, অস্বস্তি লাগতে পারে, এবং এই কারণেই এই বিষয়টাকে নিয়ে বলা অ্যাভয়েড করা হয়। তো এই রকম কোনো একটা জিনিস যদি বোঝাতে চাই আমরা, যে এমন কোনো একটা ইস্যু যেটা সবাই জানে, সবাই বুঝছে, কিন্তু কেউ কথা বলতে চাইছে না, কারণ ওটা যদি বলা হয় তাহলে কি হয়ে যাবে, লোকের মধ্যে অস্বস্তি বাড়বে, লোক সমস্যার মুখে পড়বে। তো এই রকম জিনিসটাকে বোঝানোর জন্য আমরা কোন ইডিয়াম ব্যবহার করে থাকি, যেটা এলিফ্যান্ট দিয়ে শুরু হবে। চলো দেখো কি লিখে রেখেছি আমি, এলিফ্যান্ট ইন দ্য, এমন কি আছে, কি বলা হয় এরকম বিষয়টাকে, যেখানে সবাই সমস্ত কিছু, সবাই সেই পার্টিকুলার যে প্রবলেমটা সেটা রিয়েলাইজ করছে কিন্তু কেউ বলতে চাইছে না, তখন আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। কি ইডিয়াম, এলিফ্যান্ট ইন দ্য। বুঝতে পারলে কিছু? যদি না বুঝতে পারছো আমি বলে দিচ্ছি, দেখো ওটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। কি লিখলাম আমি, এলিফ্যান্ট ইন দ্য রুম। এলিফ্যান্ট ইন দ্য রুম। দেখো একটা এখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছে। ডিউরিং দ্য মিটিং no one mentioned the budget cuts even though it was the elephant in the room. যখন মিটিং হচ্ছিল, ধরো না কোনো কোম্পানির একটা এজিএম হচ্ছে, অর্থাৎ একটা অ্যানুয়াল মিটিং, সেখানে কি ডিসকাশন হচ্ছে, ডিউরিং দ্য মিটিং no one mentioned the budget cuts. সবাই বুঝতে পারছে যে কোম্পানিটাকে যদি চালাতে হয় তাহলে বাজেটটাকে কাট করতে হবে, ছাঁটতে হবে, খরচ অত বেশি করা চলবে না, বাজেট কাটার প্রয়োজনীয়তাটা সবাই রিয়েলাইজ করছে, কিন্তু কেউ বলতে চাইছে না। ইভেন দো ইট ওয়াজ দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। হলো, যদিও এই সমস্যাটাকে, যে কোম্পানিতে সব থেকে বেশি বোঝা হয়ে যাচ্ছে কোনটা, বাজেটটা, অর্থাৎ খরচ এত বেশি হয়ে যাচ্ছে যেটা সব কোম্পানিকে সমস্যার মুখে ফেলতে পারে,
এটা সবাই রিয়েলাইজ করছে, কিন্তু কেউ বলতে চাইছে না। তাই আমরা কি বলেছি, ডিউরিং দ্য মিটিং যখন মিটিং চলছিল, নো ওয়ান মেনশন দ্য বাজেট কাটস, কেউই বাজেট কাট নিয়ে, অর্থাৎ বাজেটকে অর্থাৎ খরচাকে যদি ছাঁটাই করে ফেলতে হবে সেটা নিয়ে কেউ কোনো কিছুই বললো না। ইভেন দ্য ইট ওয়াজ দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, যদি এটা সবার কাছেই সুস্পষ্ট বিষয় ছিল, সবাই জানতো এই বিষয়টা যে বাবু যদি কোম্পানিকে চালাতে হয় তাহলে বাজেট কাট কিন্তু করতে হবে, সবাই রিয়েলাইজ করছে, কিন্তু কেউ বলছে না এটা নিয়ে। চলো আমরা এরপর নেক্সট ইডিএম এ চলে যাই, সেখানেও আমি ছবি দেব, তোমাদেরকে ছবিটা ভালো করে লক্ষ্য করবে এবং তোমাদেরকে কিন্তু ক্লুগুলোকেও কি করতে হবে, ফলো করতে হবে, যে আমি কি কি ক্লু দিচ্ছি এবং সেই ক্লুগুলোর উপর বেশ করে তোমাকে ইডিএমটাকে খুঁজে বের করতে হবে। চলো নেক্সট ইডিএম দেখে নি কি আছে। গেস দ্য ইডিএম, সেকেন্ড নাম্বার। ঠিক আছে, এখানে দেখো ছবি কি আছে, এখানে তোমরা একটা জাহাজের ছবি দেখতে পাচ্ছ, জাহাজের ছবি দেখতে পাচ্ছ, তার মানে নিশ্চিত ভাবে আমি যে ইডিএম এর কথাটা বলছি সেটা শিপ রিলেটেড কোনো কিছু একটা হবে। ঠিক আছে, চলো ফার্স্ট ক্লুকে আমরা দেখে নি কি আছে। ক্লু নাম্বার 1, কোন জায়গাতে আমরা এই ইডিএমটা ব্যবহার করে থাকি সেগুলোর ক্লু যেটা আমি বলছিলাম যে দিচ্ছি সেটা দিয়ে দিলাম। দেখো ফার্স্ট ক্লু কি, টু লিভ আ সিচুয়েশন অ্যাব্রাপ্টলি অফেন ইন ডিফিকাল্ট টাইমস, কোন একটা পরিস্থিতিকে ত্যাগ করা, মানে সেখান থেকে বেরিয়ে চলে আসা, ছেড়ে পালিয়ে চলে আসা। অফেন ইন ডিফিকাল্ট টাইম, যখন কঠিন পরিস্থিতি আছে সেই সময় কোনো একটা জিনিস একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, সেই সময় তোমার বেরিয়ে চলে আসা। টু লিভ আ সিচুয়েশন অ্যাব্রাপ্টলি, কোনো একটা পরিস্থিতি থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসা, পরিস্থিতিটা কেমন, ভালো পরিস্থিতি নয় কিন্তু, এটা মনে রাখবে। অফেন ইন ডিফিকাল্ট টাইমস, কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তুমি বেরিয়ে চলে আসছো। এই রিলেটেড এই রকম মিনিংটাকে কনভে করছে এরকম কোন একটা ইডিয়াম নিশ্চয়ই আছে যেটা শিপ রিলেটেড হবে, শিপের কোনো কথা বলা থাকবে। চলো সেকেন্ড ক্লুটা আমরা দেখে নি কি আছে। দেখো কি লিখেছি আমি সেকেন্ড ক্লুতে, ডিপারচার, লিভিং এ গ্রুপ অর অর্গানাইজেশন সাডেনলি, লিভিং এ গ্রুপ অর অর্গানাইজেশন সাডেনলি, এমন সেই ইডিয়াম যেখানে তোমার এই মিনিংটা আসবে যে তুমি কি করছো, কোন একটা গ্রুপকে বা কোনো একটা অর্গানাইজেশনকে ছেড়ে পালিয়ে চলে আসছো, কোনো একটা গ্রুপকে বা কোনো একটা অর্গানাইজেশনকে তুমি ছেড়ে পালিয়ে আসছো। কোন পরিস্থিতিতে, এমন একটা পরিস্থিতি যেটা কিন্তু সুবিধার পরিস্থিতি নয়, প্রতিকূল পরিস্থিতি। আগেই যেটা বলেছিলাম ফার্স্ট ক্লুতে আমি বলেছিলাম যে কঠিন পরিস্থিতির মুখে ফেলে চলে আসা বা বেরিয়ে চলে আসা। এরপর যে 3 নম্বর যে ইয়েটা আছে, ক্লুটা আছে, 3 নম্বর যে ক্লুটা আছে সেটা কি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ব্রেকিং এ কমিটমেন্ট ওয়েন থিংস গেট টাফ, তুমি কোনো একটা কমিটমেন্ট তুমি সেটাকে ব্রেক করে দিচ্ছ যখন অ্যাকচুয়ালি প্রতিকূল পরিস্থিতি আসছে, কঠিন পরিস্থিতি আসছে, তখন তুমি কাউকে হয়তো কথা দিয়েছিলে, কোনো একটা কমিট করেছিলে, কোনো একটা কি বলবো, যে তুমি কথা দিয়েছিলে যে তুমি থাকবে সঙ্গে, বা হতে পারে যে তোমাদের মধ্যে চুক্তি হয়েছিল বা এইরকম কোনো কিছু, তোমার কোনো একটা কমিটমেন্টকে তুমি কি করছো, সেই সময় ভেঙে দিচ্ছ যখন অ্যাকচুয়ালি প্রতিকূল পরিস্থিতির মধ্যে সেই অর্গানাইজেশন বা সেই গ্রুপটা পড়ে আছে, কোনো একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলো এবং তুমি কি করলে, সেখান থেকে সরে পড়লে বা কেটে পড়লে। এরকম জায়গাতে আমরা এই ইডিয়ামটাকে শিপ দিয়ে তৈরি হওয়া, শিপ থাকবে এই ওয়ার্ডটা, শিপ দিয়ে তৈরি হওয়া এই ইডিয়ামটাকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে তোমাদেরকে আমি 3টে ক্লু দিলাম, চলো এরপর আরেকবার দেখে নিই তাহলে কি আছে। এরপর দেখো তুমি কি দেখতে পাচ্ছ, এই ছবিটাতে আমি আরো একটা ছবি দিয়ে দিচ্ছি, একটা শিপ থেকে আরেকটা শিপে সে কি করছে, চলে যাচ্ছে। কি বলবে তাহলে এটা ইডিয়ামটা কি হতে পারে? দেখো কি আছে, এই ইডিয়ামটা হচ্ছে যেটা নিয়ে আমি বলছিলাম, সেটা হচ্ছে জাম্প শিপ। জাম্প শিপ, শিপকে জাম্প করা, একটা শিপ থেকে আরেকটা শিপে চলে যাওয়া। এখানে দেখো আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, একটা সেন্টেন্সে ব্যবহার করেছি আমরা এখানে। When the company started losing money, several employees decided to jump ship and look for other jobs. যখন কোম্পানির কি হলো, তার টাকা নষ্ট হতে শুরু করলো, লুজিং মানি, কোনো আর্নিং হচ্ছে না, ক্ষতি হচ্ছে, কোম্পানি যখন ক্ষতিতে যেতে শুরু করলো, তখন কি হলো, সেভারাল এমপ্লয়িজ, যে সমস্ত কর্মচারীরা ছিল, অনেক কর্মচারী, তারা ডিসাইডেড টু জাম্প শিপ, ওই কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে চলে যাবে, টু জাম্প শিপ অ্যান্ড লুক ফর আদার জবস, অন্য কোনো কাজ দেখবে। অর্থাৎ যখন কোম্পানি ঘাটাতে চলে গেল, লসে চলে গেল, তখন তার কর্মচারীরা সেই কোম্পানিকে ছেড়ে দিয়ে কেটে পড়লো, অন্য কোনো জায়গাতে, অন্য কোনো কোম্পানিতে চলে গেল, অন্য কোনো কাজের সন্ধানে। ঠিক আছে, তখন আমরা
কি বলে থাকি? জাম্প শিপ। এই দেখো, when the company started losing money, several employees decided to jump ship. জাম্প শিপ করা মানে হচ্ছে কোনো অর্গানাইজেশনকে, কোনো গ্রুপকে তাকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছেড়ে পালিয়ে চলে আসা, কেটে পড়া, সেখানে আমরা ব্যবহার করে থাকি জাম্প শিপ। চলো এরপর নেক্সট ইডিয়াম সম্বন্ধে আমরা জেনে নিই। সেখানে ক্লু এবং ছবিগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে। দেখো, গেস দ্য ইডিয়াম 3 নাম্বার আমি বলছি, ঠিক আছে? গেস দ্য ইডিয়াম। এখানে তুমি দেখো কি দেখতে পাচ্ছ, কি করছে? এখানে একজন বসে আছে এবং সে ভাবছে কোনো কিছু, এবং মাথার উপরে কিছু মেঘ আছে। এই রিলেটেড কোনো কিছু তোমার ইডিয়াম এখানে থাকবে। দেখো, মেঘগুলো আছে এবং এইখানে বসে বসে একজন ভাবছে কিছু। কি হতে পারে সেটার ইডিয়াম? এটার ইডিয়ামটা হবে ক্লু নাম্বার 1, ডে ড্রিমিং। কোনো একজন ব্যক্তি দিবা স্বপ্ন দেখছে, সেই ক্ষেত্রে আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। বিং লস্ট ইন থট অ্যান্ড নট পেইং অ্যাটেনশন। নিজের চিন্তাতেই হারিয়ে গেছে এবং সে কি অ্যাটেনশন দিচ্ছে না। তার সামনে যেটা ডিসকাশন চলছে বা তার সামনে যে সমস্ত লোকজন আছে, তাদের যে কথাবার্তা, তাদের যে ডিসকাশন, সেগুলোতে সেই কোনো ভ্রুক্ষেপ করছে না, শুনছে না, মনোযোগ দিচ্ছে না। সে নিজের চিন্তাতেই হারিয়ে আছে, সে একটা চিন্তামগ্ন অবস্থায় আছে, অন্য কোনো কিছু ভাবছে, অর্থাৎ ডে ড্রিমিং করছে। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার ক্লু। সেকেন্ড ক্লু হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড। অ্যাবসেন্ট মাইন্ডেড, not being aware of the present moment. তুমি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে আছো, অর্থাৎ তোমার মন এখানে নেই। যেখানে ডিসকাশন চলছে বা যেখানে তুমি বসে আছো সেখানে তোমার মন নেই, তুমি আনমনা হয়ে আছো। নট বিং অ্যাওয়্যার অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট, বর্তমানে কি চলছে তার সামনে সেটা সম্বন্ধে সে সচেতন নয়। ঠিক আছে, চলো 3 নাম্বার ক্লুতে আমরা দেখে নিই কি আছে। এরপর 3 নাম্বার ক্লু হচ্ছে হ্যাভিং ইমপ্র্যাকটিক্যাল ওর আনরিয়েলিস্টিক আইডিয়াস। ইমপ্র্যাকটিক্যাল, অবাস্তবিক, যেটা বাস্তবসম্মত নয়। হ্যাভিং ইমপ্র্যাকটিক্যাল ওর আনরিয়েলিস্টিক আইডিয়াস। ইমপ্র্যাকটিক্যাল, যেগুলো বাস্তব নয়, যেটা আনরিয়েলিস্টিক, যেগুলো সত্য নয়, এইরকম কোনো আইডিয়া মাথাতে ঘুরতে থাকা। অর্থাৎ তুমি আনমনা থাকবে এবং তোমার মাথার মধ্যে কি চলবে? কিছু অদ্ভুত চিন্তা ভাবনা, উদ্ভট চিন্তা ভাবনা, যেগুলো বাস্তব জীবনে সম্ভব নয়। এরকম তুমি চিন্তা নিয়ে তুমি হয়তো হারিয়ে আছো, তুমি চিন্তা ভাবনার মধ্যে হারিয়ে গেছো। মানে মনের মধ্যে ওই রকম আনরিয়েলিস্টিক বা ইমপ্র্যাকটিক্যাল বিভিন্ন চিন্তা ভাবনা শুধু চলছে, কোনো কিছুই আর হচ্ছে না। তুমি বাস্তব জীবনে বা তোমার সামনে যেটা চলছে সেটা সম্বন্ধে তুমি জ্ঞাত নও বা শুনছো না। সেই ক্ষেত্রে আমরা এই যে ছবিটা দেখলে সেখান থেকে একটা ইডিয়াম বেরিয়ে আসবে এবং ওই ক্ষেত্রগুলোতে আমরা সেই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। চলো দেখি আর কি আছে। দেখো, ড্যাশ ক্লাউডস কি হতে পারে, কোন ইডিয়াম হতে পারে, যেটা সম্বন্ধে আমি বলতে চাইছি। 3টে ক্লু দিলাম, বলো কোন ইডিয়াম হতে পারে। কোন আইডিয়া? যদি না থাকে আইডিয়া তাহলে আমি করে দিচ্ছি। দেখো, আমি এখানে রেডি করে রেখেছি কি ইডিয়াম হবে। কি লিখেছি আমি? উত্তর, হেড ইন দ্য ক্লাউডস। She always seems to have her head in the clouds. She always seems to have her head in the clouds during meetings, thinking about her next vacation. সে সব সময় কি হয়? সেই চিন্তামগ্ন অবস্থায় নিজের জগতের মধ্যেই হারিয়ে থাকে। কখন? ডিউরিং মিটিংস, অর্থাৎ যখনই মিটিং হয় সে কি হয়ে যায়? সে নিজের জগতেই হারিয়ে যায়, নিজের চিন্তা ভাবনাগুলো করতে থাকে। থিঙ্কিং অ্যাবাউট হার নেক্সট ভ্যাকেশন, এবং মিটিং এ কি কি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সেসব না ভেবে ও মিটিং এ বসে আছে আর ভাবতে থাকে কি সবসময় যে পরের ভ্যাকেশনে, পরের ছুটিতে আমি কোথায় যাব, কোন জায়গায় ঘুরতে যাব, এই সমস্ত জিনিস তার চলতে থাকে। আনরিয়েলিস্টিক কিছু জিনিস তার মাথার মধ্যে চলতে থাকে। সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে ভুলোমনা হয়ে যায় এবং তার সামনে যেটা চলছে সেটা সম্বন্ধে সে জ্ঞাত না হয়ে সেখানে মনোযোগ না দিয়ে সে নিজের দুনিয়াতে, নিজের জগতে হারিয়ে যায়, নিজের চিন্তার জগতে যখন হারিয়ে যায় তখন আমরা ব্যবহার করে থাকি হেড ইন দ্য ক্লাউডস। হেড ইন দ্য ক্লাউডস। চলো নেক্সট ইডিয়ামটা আমরা দেখে নিই। নেক্সট ইডিয়াম ডিরেক্ট আসবে না, যেরকম ভাবে চলছে ওইরকম ভাবে তোমাদেরকে ছবি দেওয়া হবে এবং তোমাদেরকে কিছু ক্লু দেওয়া হবে। চলো দেখে নিই। গেস দ্য ইডিয়াম 4 নম্বর বলছি আমি।
4 নম্বরটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো কি আসছে, দেখো ছবিটা, এখানে আমি একটা বেড়াল দেখতে পাচ্ছ, একটা ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা বেড়াল বা উকি মারছে। কি হতে পারে? দেখো কি আছে, ক্লু নাম্বার 1, সিক্রেট। কোনো কিছু সিক্রেট সম্বন্ধে বলার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। অ্যাক্সিডেন্টালি রিভিলিং এ সিক্রেট, তুমি কোনো একটা গোপন জিনিসকে, গোপন তথ্যকে তুমি হঠাৎ করে, অ্যাক্সিডেন্টালি, মানে ইচ্ছাকৃত ভাবে করছো না, অ্যাক্সিডেন্টালি তোমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে কোনো একটা সিক্রেট, কোনো একটা গোপন জিনিস, তখন তুমি এই ইডিয়ামটা, এই যে ছবিটা দেখছো সেটা দিয়ে একটা ইডিয়াম তৈরি হবে, সেই ইডিয়ামটা তুমি তখন ব্যবহার করে থাকো। নেক্সট ক্লু কি আছে চলো দেখে নি। ক্লু নাম্বার 2, ক্লু নাম্বার 2 কি হয়ে গেল? তুমি এমন কোনো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছ যেটা অ্যাকচুয়ালি গোপন রাখা উচিত ছিল, গোপন রাখা দরকার ছিল, তুমি সেরকম কোনো একটা ইনফরমেশনকে বলে দিচ্ছ। 3 নাম্বার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? 3 নাম্বার ক্ষেত্র নয়, সরি 3 নাম্বার আমরা ক্লুটা আমি কি ব্যবহার করছি? ডুইং দিস আনইনটেনশনালি অর বাই মিস্টেক। হতে পারে যে তোমার এই যে একটা কোনো গোপন জিনিসকে তুমি বের করে দিলে, বলে দিলে, সেটা কিভাবে ঘটবে তোমার? সেটা ঘটবে আনইনটেনশনালি, তুমি ইচ্ছাকৃতভাবে সেটা করবে না, বা সেটা বাই মিস্টেক হয়ে যাবে, ভুল করে বেরিয়ে আসবে। তখন আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করে থাকি। সেটার মিনিংটা কি হবে, অর্থাৎ ইডিয়ামটা কি কি আছে? লেট ড্যাশ ব্যাগ, লেট ড্যাশ ব্যাগ। বুঝতে পারছো কি হতে পারে ইডিয়ামটা? দেখো ছবিটা দেখো, লেট দিয়ে শুরু হবে, শেষে ব্যাগ থাকবে। কি হতে পারে ইডিয়ামটা? যদি বুঝতে না পারছো চলো আমি দেখিয়ে দিই স্লাইডে কি আছে। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসা, বাংলাতে আমরা বলে থাকি, ইংরাজিতে হচ্ছে যে ব্যাগ থেকে বেড়াল বেরিয়ে আসা, বাংলাতে আমরা এটা নিজের মতো ভাবে বলে থাকি কি ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসা। সেই ক্ষেত্রে অর্থাৎ কোনো গোপন জিনিসকে তুমি ভুল ভাবে বা ভুল করে তুমি মুখ থেকে, মুখ ফসকে বেরিয়ে গেল কোনো একটা গোপন তথ্য, সেক্ষেত্রে আমরা বলে থাকি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। দেখো এখানে আমি এক্সাম্পলও দিয়ে দিয়েছি, যোগেশ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ about the surprise party when he mentioned it in front of Sneha. কোন একটা সারপ্রাইজ পার্টি, মানে কোন একটা ফুর্তি করা হবে, পার্টি করা হবে, এরকম কোন একটা সারপ্রাইজ পার্টি হচ্ছিল যেটা কাউকে আগে থেকে জানানো হবে না। যোগেশই হয়তো ব্যবস্থা করছিল, কিন্তু কি হলো? যোগেশ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। যোগেশ কিন্তু হুট করে, ভুল ভাবে, মুখ ফসকে সে কি করলো? স্নেহা নামক যে মেয়েটি আছে তার সামনে সেই সারপ্রাইজ পার্টিটা সম্বন্ধে বলে ফেললো, ভুল করে মুখ ফসকে বলে ফেললো। যেটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ হওয়ার ছিল সেটা সারপ্রাইজ থাকলো না। যে চমক দেওয়ার যেটা ছিল, যে পার্টি আমরা করছি হঠাৎ করে জানতে পারবে, সেটা আর হলো না। মুখ ফসকে বেরিয়ে গেলে যে আমাদের একটা সারপ্রাইজ পার্টি আমরা করতে চলেছি। এই ক্ষেত্রে দেখো আমরা কি ব্যবহার করে থাকি? লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। চলো নেক্সট ইডিয়ামটা আমরা দেখে নিই কি আছে। দেখো এখানে ছবিটা দেখবে এরপর, গেস দ্য ইডিয়াম। দেখো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? প্রজাপতির ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই প্রজাপতি রিলেটেড কোনো না কোনো একটা ইডিয়াম তোমরা এখানে দেখতে পাবে অবশ্যই। এখানে আমি ক্লু গুলো দেবো। প্রজাপতির ছবি দেখছো, প্রজাপতি অর্থাৎ বাটারফ্লাই রিলেটেড কোনো ইডিয়াম তোমরা এখানে দেখতে পাবে। আমি ক্লু গুলো পরপর দিচ্ছি, ঠিক আছে? দেখো ক্লুটা, ফার্স্ট ক্লু কি আছে? নার্ভাস, ফিলিং নার্ভাস অর অ্যাংশাস। তুমি নার্ভাস হবে, খুব নার্ভাস হয়ে যাবে বা খুব অ্যাংশাস হয়ে যাবে, উৎকণ্ঠায় ভুগবে। সেক্ষেত্রে বাটারফ্লাই ইউজ করে বা বাটারফ্লাই বা বাটারফ্লাইজ ইউজ করে এরকম একটা ইডিয়াম ব্যবহার করা হয় ওই ক্ষেত্রতে। সেকেন্ড ক্লু কি? ক্যান অলসো রেফার টু এক্সাইটমেন্ট, খুব উত্তেজনা হচ্ছে, এক্সাইটমেন্ট হচ্ছে, সেক্ষেত্রেও বাটারফ্লাই দিয়ে তৈরি হওয়া ইডিয়াম তোমরা ব্যবহার করবে। সেকেন্ড ক্লু, খুব এক্সাইটমেন্ট হচ্ছে, উত্তেজনা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু ব্যবহার করতে পারো। থার্ড ক্লুটা কি সেটা দেখে নাও। অ্যান্টিসিপেশন, দ্য ফিলিং অফ অ্যান্টিসিপেশন দ্যাট কজেস নার্ভাসনেস। কি হবে কি হবে, কি হয় কি হয়, এই যে অনুভূতিটা, কি হয় কি হয়, যে অনুভূতি, যে কি হবে রে বাবা এরপর, এই যে অনুভূতিটা, এই যে অ্যান্টিসিপেশনটা, যেটা তোমার মধ্যে কি করছে? নার্ভাসনেস ক্রিয়েট করছে, নার্ভাসনেস ক্রিয়েট করছে। সেই ক্ষেত্রেও আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করে থাকি, দ্য ফিলিং অফ অ্যান্টিসিপেশন দ্যাট কজেস নার্ভাসনেস। ওই যে কি হয় কি হয় যে ব্যাপারটা, অ্যান্টিসিপেট করছো, আগে থেকেই তুমি ভবিষ্যৎটা কল্পনা করছো, কল্পনা করার চেষ্টা করছো, যেটার ফলে তোমার নার্ভাসনেস ক্রিয়েট হচ্ছে।
সেই ক্ষেত্রেও এই বাটারফ্লাই রিলেটেড কোনো একটা ইডিয়ম আমরা ব্যবহার করে থাকি। 3টে ক্লু দিলাম, বুঝতে কি পেরেছো? যদি না পারো তাহলে দেখে নাও আমি কি দিই। ড্যাশ স্টোমাক, কি দেখতে পাচ্ছ? বাটারফ্লাই গুলো কোথায় আছে? স্টমাকের ভেতরে আছে। চলো এরপর দেখে নিই তাহলে ফাইনালি। এরপর আমি রিভিল করতে চলেছি ইডিয়মটা কি। ইডিয়ম হচ্ছে বাটারফ্লাইজ ইন ওয়ান স্টোমাক। কারো পেটে বাটারফ্লাইজ থাকা। বাটারফ্লাই থাকলে কি হয়ে যাবে? পেটের ভেতরে বাটারফ্লাই উড়ে বেড়াবে, তোমাকে ছটফট 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 করাবে, অর্থাৎ তোমাকে অস্থির করে তুলবে। যদিও পসিবল নয়, পেটের ভেতরে তো জ্যান্ত বাটারফ্লাই বা প্রজাপতি ঢুকতে পারে না। জাস্ট কথার কথা ইডিয়মটা ওই রকম ভাবে এসছে। তুমি কল্পনাটা করো যে কোনো কিছুর ভেতরে যদি বাটারফ্লাইজ কে রেখে দেওয়া হয় তাহলে কি হবে? ওরা তো উড়তে থাকে, খুব কি করবে? বাইরে যেটা আছে সেটাকে অস্থির করে তুলবে। তাহলে কি বাটারফ্লাইজ ইন ওয়ান স্টমাক, কারো পেটের ভেতরে স্টমাকের ভেতরে বাটারফ্লাইজ ঢুকে যাওয়া। সেটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? ওই যে নার্ভাসনেস, এক্সাইটমেন্ট, কি হয় অনুভূতি, এই সম্বন্ধে বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বাটারফ্লাইজ ইন ওয়ান স্টমাক। দেখো এখানে আমি সেন্টেন্সটা কি ব্যবহার করেছি। শি হ্যাড বাটারফ্লাইজ ইন হার স্টমাক বিফোর গোয়িং অন স্টেজ টু পারফর্ম। স্টেজে সে পারফর্ম করবে, সেখানে যাওয়ার আগে তার কি হচ্ছে? তার একটা নার্ভাসনেস অনুভূতি হচ্ছে। এই যে নার্ভাসনেসটা কি হয় ব্যাপারটা, স্টেজে সে পারফর্ম করার আগে আমাদের অনেকেরই হয় এটা। স্টেজে পারফর্ম করার একটা নার্ভাসনেস আছে, সেই নার্ভাসনেসটাকে বোঝানোর জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি? she had butterflies in her stomach before going on stage to perform। মানে স্টেজে পারফর্ম করতে যাওয়ার আগে তার কি হয়েছিল? একটা নার্ভাসনেস তৈরি হয়েছিল, ঠিক আছে? তার উৎকণ্ঠায় সে ভুগছিল, সে একটা উৎকণ্ঠায় ভুগছিল। সেই অনুভূতিটাকে, সেই ফিলিংটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি she had butterflies in her stomach। এটা ওয়ান্স বলতে, ওয়ান বলতে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে বলা হচ্ছে। এরপর তুমি যদি নিজের ক্ষেত্রে বলো তখন লিখবে মাই, যদি তোমার ক্ষেত্রে তুমি বলো তখন ইয়োর, যদি আমাদের বলো তখন আওয়ার, যদি তার বলো তখন হিজ। এরকম ভাবে ওটাকে চেঞ্জ করে নিতে হবে। বাটারফ্লাইজ ইন ওয়ান স্টমাক। চলো এরপর আজকে তাহলে তোমরা দেখতে পেলে লেসনটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে যে পেজটা আছে ক্লাসের পার্ট এসআর নামে, সেটাকেও তোমরা কিন্তু ফলো করো এবং পাশে যে লাইক বাটনটা আছে সেটাকেও কিন্তু প্রেস করে দিও। আর অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে খুব হেল্প হয় অ্যাকচুয়ালি। ভিডিওগুলোতে যদি কমেন্ট বা লাইক করো না, সেইগুলো তাহলে গুগলের যে অ্যালগোরিদমের সেটাতে খুব হেল্প করে, সেটা এগিয়ে যায় ভিডিওটা, ঠিক আছে? সেটা অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে। তোমাদের যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ কোনো কিছু তোমরা এই ভিডিও থেকে দেখতে পেলে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু হেল্প করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ফলো করো। আজকের জন্য এতটুকুই। আমি সৌমিত্র রক্ষিত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।